বাবা আপনি? হ্যাঁ, আসলে অমিত বন্ধুদের সঙ্গে বাইরে গেছে, আসতে একটু দেরি হবে। ভাবলাম তোমায় বলে যাই, আর মুখ দেখার অনুষ্ঠানটাও সেরে ফেলি। একদম চাঁদের মতো মুখ, আমার পছন্দ ভুল ছিল না। তোমার কপালটা কিন্তু খুব ভালো, আর আমারও। এই বাড়িতে তুমি সম্পূর্ণ স্বাধীন, কখনো কোনো বিষয় চিন্তা করতে হবে না। এ নাও, আরে নিয়ে নাও, এতে তোমারই অধিকার। আচ্ছা আমি আসি, কি যেন বলে ইংরেজিতে, গুড নাইট। হ্যাঁ, আরে সাবধানে, তুমি তুমি ঠিক আছো তো? না, লাইট বন্ধ করে আর ঘুমিয়ে পড়ো। কি হয়েছে তোমার? আজ আমাদের বিয়ের প্রথম রাত। আরে না, বিয়েটা আমার ইচ্ছায় হয়েছে, না এই রাতটা আমার ইচ্ছায়, বুঝেছো? আমাকে তোমার পছন্দ হয়নি? এই মুখটা দেখেছো তোমার? কে পছন্দ করবে তোমায়? তাহলে তুমি বিয়ের জন্য রাজি হলে কেন? আরে সারা জীবনটা পড়ে আছে এই সমস্ত কথা বলার জন্য। আরে ও লাইটটা বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো, আমাকে ঘুমোতে দাও। বিয়ে করলাম কেন, কি করব না করব, এটা করলাম কেন, ওটা করলাম কেন? কি ব্যাপার, আজ সকালে এত তাড়াতাড়ি এলে যে? আমি তো ভেবেছিলাম দুপুর অবধি তুমি বাইরেই বেরোবে না। আরে তোমার মুখটা দেখাও, এদিকে একটু তাকাও। আরে তোমার চোখ দেখে তো মনে হচ্ছে আমার দেওর তোমার সারা রাত ঘুমোতেই দেয়নি। তুমি আমাকে তোমার যা নয় তোমার বড় দিদি বা বন্ধু ভাবতে পারো। হ্যাঁ, তবে যে দায়িত্ব আমার এ বাড়িতে আছে তোমাকেও কিন্তু সেগুলো নিতে হবে। হ্যাঁ দিদি, তুমি যা বলবে। আচ্ছা, তাহলে আমার দেওরকে তুমি এভাবেই কি পটিয়েছো? যেমন তুমি বলবে আমি ঠিক তেমনই করব। বৌমা চা নিয়ে এসো। শ্বশুর মশাই উঠে পড়েছেন, আমার চা করা হয়ে গেছে। কবিতা তুমি একটু দিয়ে আসবে? হ্যাঁ। অমিত, এই মালগুলোর ডেলিভারি এখনো কেন হয়নি? আরে বাবা, আসলে ড্রাইভারদের স্ট্রাইক চলছিল তো? তাই। তুমি নিজে নিয়ে যেতে, নিজে ডেলিভারি দিতে। তুমি কি করে যাবে? তার জন্য মাথা কাটাতে হয়, শরীর খাটাতে হয়, সব কটা নিষ্কম্মা। এখন কি সব জিনিস তোমাদের বলতে হবে?
আরে এসো এসো বৌমা, ওখানে কেন? দাও চা দাও। একটুখানি তেল দিয়ে দাও তো মাথায়। হ্যাঁ, রাজেশ, ইনকাম ট্যাক্সে ফাইন কেন দিতে হয়েছে? বাবা ওই আরে কি ও করছিস? আসলে ইনকাম ট্যাক্স দিতে লেট হয়ে গেছিল, তাই লেট ফিস চার্জের জন্য তোমাকে চেক সাইন করাচ্ছি। আমাদের বাড়িতে ছেলে নয়, গাধা জন্ম নিয়েছে। একবার যদি তোদের মাথার উপর থেকে হাত তুলে নি, তাহলে রাস্তাতে ভিক্ষে করে নিজেদের পেট ভরাতে পর্যন্ত পারবি না তোরা। এনে। আরে বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? নাও তেল লাগাও মাথায়। লাগাও, ভালো করে লাগাও। হ্যাঁ, এখানটা। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা কি দেখছিসটা কি? যা তোরা নিজেদের কাজে। রাহুল, তুই সারাদিন এখানে বসে বসে কি কাজ করিস? আরে বাবা, এই কলেজের ছুটি চলছে না। হ্যাঁ তো, দাদাদের সঙ্গে যা কিছু শেখ। তুই কি বাড়িতে বসে বসে নিষ্কম্ম হবি? না না বাবা, আমি যাচ্ছি। রেনু, তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? আরে আমার তেল শেষ হয়ে গেছে, আরো কিছু জিনিস আনতে হবে। আমি লিস্ট আমার ঘরে রেখে দিয়েছি, আজকেই যেন এসে যায়। ঠিক আছে বাবা। আরেকটু ভালো করে এইভাবে। আরে কি হলো? ভালোভাবে দেখো, এইভাবে এদিকটায়, এইভাবে। আর এসো, ভালো করে ভালো করে। আরে বৌমা, এভাবে ঝাঁট দিতে নেই। ঝাঁট দাও, ঝাঁট দাও। এই দেখো, এটাকে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আমি শিখিয়ে দিচ্ছি। দেখো দেখো, এইভাবে ঝাঁট দিতে হয়। এইভাবে ঝাঁট দিত তোমার শাশুড়ি, ঠিক এইভাবে ভয় পেয়ে পিছিয়ে গিয়ে কি লাভ বৌমা? যদি নাই শেখো তবে আসবে কি করে? বাবা, তুই এখানে কেন? ফোনটা ভুলে গেছিলাম আর কি। নে। মনে হয় ঠিক টাইমে এসে গেছে। কি কি বললি? না, কিছু না। আচ্ছা শোন, মোবাইলটা নিয়ে বেরো আর অমিতদাকে বলবি কাল যেন রাজস্থান চলে যায়, ওখান থেকে জিনিস ডেলিভারি নিতে হবে। যা বেরো। ঠিক আছে বাবা। সব কাজ বাবার ইচ্ছায় করতে হবে।
বাবা যদি বলে তো এসো, না হলে চলে যাও, বাবা বললে বসো, না হলে দাঁড়িয়ে থাকো। এবার উনি চেয়েছেন রাজস্থানে যেতে হবে। আমাদের তো নিজেদের বলে কিছুই নেই, না ভালো করে বাঁচতে পারছি না মরতে পারছি। এই নাও। ওই হোয়াইট শার্টটা দাও। তোমাকে চিন্তিত মনে হচ্ছে? না, কিছু না। আচ্ছা, ওই কি? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। ওই ওই আরে তুমি বলবে নাকি? আমার দেরি হয়ে যাচ্ছে। বাবা বাবা আমাকে খুব খারাপভাবে টাচ করেছে। কি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, আমার বাবার সম্পর্কে এরকম কথা বলছো কি করে? আরে তোমারও বাবার মতন উনি। মনে রেখো, দ্বিতীয়বার যেন তোমার মুখ থেকে এই কথাগুলো না শুনি আমি, বুঝেছো? আমার কথাটা শোনো। আবার কি হলো? আমিও তোমার সঙ্গে যাই না। আমি এখানে একা থেকে কি করব? আমার একটু ঘোরাও হবে, আর একে অপরকে একটু চিনতেও পারবো। ঘুরতে যাচ্ছি না আমি, আর তোমাকে বোঝারও আমার দরকার নেই। তোমায় বলেছিলাম না, এই বিয়েটা আমার ইচ্ছায় হয়নি, আমি তোমাকে পছন্দ করি না। এই ধারণাটা যত তাড়াতাড়ি মন থেকে মুছে ফেলতে পারো ততই ভালো। তুমি তোমার মতো থাকো, আমাকেও থাকতে দাও। আমার সাথে নাকি ঘুরতে যাবে? বৌমা, ব্যাপারটা হয়েছে কি, আমার বাথরুমের গিজারটা চলছে না, তাই ভাবলাম এই বাথরুমে স্নান করি। এখানকার গিজারটা তো চলছে, তাই না? আরে আরে আরে, বোন ফোন করেছে। হ্যালো, দাদা, আমার শ্বশুর মশাই, উনি আমাকে কোনো না কোনো ভাবে খারাপ ভাবে টাচ করে। আচ্ছা আচ্ছা বলছি, বোন শোন, আমার কথাটা শোন, কাঁদতে হবে না। মনে হয় তোর কোনো ভুল হচ্ছে সোনা। তুই চিন্তা করিস না, রিল্যাক্স থাক। আর যদি কোনো অসুবিধা হয় আমায় ফোন করবি, বুঝতে পারলি? ঠিক আছে দাদা। কি হয়েছে? দিদি, আরে কি হয়েছে তোমার? কাঁদছো? বসো, আগে বসো এখানে। এবার বলো কি হয়েছে? দিদি, শ্বশুর মশাইয়ের উদ্দেশ্য ঠিক নয়। উনি উনি আমাকে খুব খারাপ ভাবে টাচ করেন। এসব কি বলছো তুমি? হ্যাঁ দিদি। এটা কিন্তু খুব বড় অভিযোগ কবিতা। এরকম কথা দ্বিতীয়বার আর মুখেও এনো না। শ্বশুর বাড়ির এই সমস্ত ছোটখাটো ব্যাপার বউদের অত ধরলে চলে না, এটাই রীতি। কিন্তু দিদি, আমি ব্যাস কবিতা, ব্যাপারটাকে তুমি এখানেই শেষ করো। এতেই পরিবারের সবার মঙ্গল। দিদি, ঠিক আছে। আরে এসো এসো বৌমা, দাও বসো আমাদের সঙ্গে, তাস খেলো। না, আমি খেলতে পারি না। আরে কোনো ব্যাপার নয়, আমি শিখিয়ে দেবো, বসো বসো। এই দেখো, আরে বাহ বৌমা বাহ, তুমি আমার পক্ষে খুব লাকি। এবার থেকে তুমি আমাদের সঙ্গে বসে এখানেই খেলবে। এই যে আপনার চাল প্রথমে, দেখো বৌমা, নিন ওঠান। এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, এটা আমার তরফ থেকে। হ্যাঁ নাও, এই কার্ডগুলো তুমি হাতে নাও। আরে নাও না, ধরো ধরো। আরে আরে
দেওরের থেকে তুমি চোখের জল লুকোতে পারবে, কিন্তু এক ভাইকে তো নিজের কষ্টটা বলতে পারো। আমি তোমাকে দিদি বললে চলবে তো? আমি জানি তোমার উপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু কি করব, বাড়িতে যে সবার থেকে ছোট। কিন্তু দিদি তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, এটা আমি তোমাকে কথা দিলাম। আরে উপহার এটা, আরে তোমার শাশুড়ির এটা, এতে তোমারই অধিকার। এই বাড়িতে আমাকে কেউ না করে না। আরে কি একটা ভেজা কাকের মতো মাথাটা এদিক ওদিক করছো? কাকে খুঁজছো? রাহুলকে? ও এখানে নেই। আসলে এখানকার পরিবেশ ওর জন্য ভালো নয়, সেই জন্য ওকে দিল্লি পাঠিয়ে দিয়েছি আজ সকালে মার্বেল ডিজাইনিং এর কোর্স করবার জন্য। 3 মাসের কোর্স, বুঝলে? কিন্তু দিদি তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, এটা আমি তোমাকে কথা দিলাম। এই হারটা কিন্তু মানিয়েছে তোমাকে। শোনো, তুমি কিন্তু বেশি ওড়ার চেষ্টা করো না, নিজের সীমার মধ্যে থাকো। এই বাড়িতে আমি যা বলি তাই হয়, আমার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও নড়ে না। সেই জন্য তুমি যদি আমার কথা মতো চলো তবে লাভটা তোমারই। আর এটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো। একজন স্ত্রী, একজন বৌমা, একজন নারী সব থেকে বেশি নিজের বাড়িতে নিজের পরিবারের মাঝখানে সুরক্ষিত বোধ করে। ঘরের 4টে দেওয়াল আর পরিবারের লোকেরা একজন নারীর সুরক্ষা কবচ আর তার ঢাল হয়। কিন্তু যখন ঘরের ভিতরেই আপন কেউ সম্পর্কের মর্যাদা লঙ্ঘন করে একজন নারীকে উত্ত্যক্ত করতে থাকে, তখন সেই নারী কি করবে? নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। কবিতার অবস্থাও খানিকটা এরকমই ছিল। পিতার মতন শ্বশুরের নিজের বৌমার উপরই কুদৃষ্টি ছিল। এমন অবস্থায় তার দেওর রাহুল ছাড়া কবিতাকে আর কেউই ভরসা করছিল না। এই রকম অবস্থায় কবিতা কি রাহুলের সাহায্য নিয়ে নিজের শ্বশুরের আসল চেহারা নিজের পরিবার আর সমাজের সামনে তুলে ধরতে পারবে, নাকি সে এই শোষণের শিকার হয়ে পড়বে? বোন ফোন করেছে। স্পিকারে দাও। হ্যালো দাদা, দাদা, আমি আর এখানে থাকবো না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। শ্বশুর মশাইয়ের ব্যবহার দিনের পর দিন আমি আর নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। দাদা প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার দম আটকে আসছে। আচ্ছা, তুই তোর স্বামীর সাথে কেন এই ব্যাপারে কথা বলছিস না? দাদা ও রাজস্থান গিয়েছে আর ও এইসব কথা বিশ্বাস করে না। আমি ওকে ফোনও করেছিলাম, কিন্তু ও আমার ফোনও ধরেনি। দাদা তুমি আমাকে নিয়ে চলো প্লিজ এখান থেকে। কাল আমি আর তোর বৌদি কোনো বাহানায় ওখানে যাব, তোর শ্বশুর মশাইয়ের সাথে কথা বলবো, তুই আমাদের সাথে চলে আসবি। হ্যাঁ, আর যতদিন না অমিত রাজস্থান থেকে ফিরেছে তুমি আমাদের সাথেই থেকে যেও। হ্যাঁ, আর শোন, আমরা আছি, তুই টেনশন করিস না, ঠিক আছে? ঠিক আছে দাদা। আপনি এখানে কি করছেন? কবিতা বাড়িতে নতুন তো, তাইও জানে না যে আমার ঘুমের মধ্যে চলার অসুখ আছে। কি করি, অসুখ যে, ও হয়তো একটু বেশি ভয় পেয়েছে। তোমরা দুইজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও নিজেদের ঘরে শুয়ে পড়ো।
তুমি অমিতের সঙ্গে অন্য কোথাও শিফট করে যাচ্ছ না কেন? সেটাই ভালো হবে। দেখো, আমি সব জানি, তোমার প্রবলেমটা আমি বুঝতে পারছি। তুমি একটু ভেবে দেখো আমার কথাটা। হলুদ রঙের শাড়িটা খুব মানিয়েছে তোমাকে। তোমার রূপ তো আরো বেশি করে প্রকাশ পাচ্ছে, একটু বেশি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ বাবা রোহিত, কবে? আজকে দুপুরে? হ্যাঁ হ্যাঁ, চলে এসো। হ্যাঁ, এমনিতেই বোনের সঙ্গে অনেকদিন দেখা হয়নি। হ্যাঁ, যদি শ্বশুর মশাই না হয় তাহলে এই মেসেজগুলো আমাকে কে পাঠাচ্ছে? একবার দাদা বৌদি আসুক, তারপর ওদের সাথে আমি চলে যাব। খাবারটা খুব ভালো ছিল, তাই না? সত্যিই খুব ভালো ছিল। আরে জিজ্ঞেস করে নাও বোনকে, এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? বলে দাও তোমার যে অভিযোগ আছে। চুপ করে আছো কেন? আরে কি কথা বলছেন আপনি? এত ভালো বাড়িতে বিয়ে হয়েছে ওর, কি অভিযোগ করবে আর? ওইটা, হ্যাঁ, এই যে এটা আমাদের তরফ থেকে একটা উপহার। বিয়েতে আমি যা চেয়েছিলাম সেটা তো তুমি দিতে পারোনি। অন্তত উপহারটা তো আমার উপযুক্ত হওয়া উচিত। এরম কাপড় আমরা গরিবদের বিলিয়ে দিই। আমি চাকরি করার কথা ভাবছি, যে টাকাটা বাকি আছে তা আমি ইনকাম করে দিয়ে দেবো আপনাকে। এই দেখো, শুনতে পাচ্ছ? বোনকে কি শিক্ষা দিয়েছো? ভালো করে কথাই বলতে পারে না। চুপ করো কবিতা। দেখুন, আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। এখনো একটু ছেলে মানুষই আছে, সেজন্য যা ইচ্ছে তাই বলে। কাকু, আসলে বলছিলাম যে কিছুদিনের জন্য, যতদিন অমিত রাজস্থান থেকে না ফিরছে, আমরা কবিতাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই কিছুদিনের জন্য। যার স্বামী বাইরে কাজে যায় সেই বউ কি শ্বশুর বাড়ি থাকে না? আরে কিছুদিনের জন্য কেন, চিরকালের জন্য নিয়ে যাও। না না, আমরা সেটা বলতে চাইনি। না না, চিরকালের জন্য নিয়ে যাও। না না, আপনি খারাপ ভাববেন না। ওর কথার মানে হলো যে যতদিন না অমিত ফিরছে ততদিন যদি কবিতা আমাদের সাথে থাকতো তাহলে। খারাপ ভাবো না, এখনো বলছো খারাপ ভাবো না। কথাবার্তা, সম্পর্ক তৈরি করা সব শেখাতে হবে নাকি? জানি না কোন বাড়ি থেকে আমি বৌমা নিয়ে এলাম। দাদা, চলো কাজল। দাদা, দাদা, বৌদি, আমাকে এখানে একা ফেলে যেও না। কবিতা,
কবিতা, তোমার এরকম ভাবে কথা বলা উচিত হয়নি। দেখো, এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। ভেবেচিন্তে কথা বলতে হয়। দাদা, বৌদি, আমি আর এখানে থাকতে পারবো না। আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। আমি তোমাদেরকে বলেছিলাম তো, আমার শ্বশুর মশাই সেরকম নয় যেরকম উনি দেখান। উনি উনি আমার সাথে উনি উনি আমাকে খারাপ ভাবে স্পর্শ করেন। দাদা প্লিজ। কবিতা, দিদি, তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো তোমরা দিদিকে জিজ্ঞেস করো। দিদি, দিদি তুমি বলো না যে তুমি সেদিন রাতে দেখেছিলে তো শ্বশুর মশাইকে আমার ঘরে আসতে। বলো না দিদি, বলো। দেখো কবিতা, তুমি এখন নতুন, কিন্তু তুমি যদি আলাদা হতে চাও, ভাগবাটোয়ারা চাও, তাহলে পরিষ্কার করে বলো। দিদি, উনি আমাদের বাবার মতো। আমি আর কিছু বলার আছে তোর? চলো। দাদা, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি দিদি। আমি তো তোমাকে আমার নিজের বড় দিদি ভেবেছিলাম। আমি তোমার বড় দিদি, কিন্তু এমন কিছু ব্যাপার থাকে যেগুলো সহ্য করতে হয়। তুমি এভাবে শুধু শুধু কারোর নামে অভিযোগ আনলেই কেউ মানবে নাকি? তোমার সঙ্গে আমাকেও ভুল প্রমাণ করে দেবে। তাহলে আমি কি করব দিদি? দেখো, শ্বশুর মশাই তোমার সঙ্গে কারোর সামনে খারাপ কিছু করেছেন? করেননি তো? তাহলে বলো, কিছু না দেখিয়ে, কিছু না শুনে তোমার কথা কে মানবে? যদি আমি ওনার আসল চেহারা তোমার সামনে নিয়ে আসি তাহলে আমার কথা বিশ্বাস করবে? হ্যাঁ, মানবো, কিন্তু তুমি কি করতে চাও? তুমি কি করতে চাইছো? দিদি, তুমি না ওখানে ভিতরে লুকিয়ে পড়ো। না না, 1 মিনিট, আমি আগে দেখে আসি। দিদি যাও। কি চান আপনি আমার কাছ থেকে? রোজ আপনি কেন এরকম করেন? কি চান আপনি বলুন? আরে বৌমা, এইসব কি বলছো তুমি? কবিতা, কি হচ্ছে এখানে? অমিত, ভালো হয়েছে তুমি চলে এসেছো। তুমি তুমি দেখেছো তো সবকিছু। এবার তো বিশ্বাস করবে যে আমার শ্বশুর মশাই একা থাকলে আমার উপর জোর কাটায়। কি বলছো কি বৌমা? আমাকে কেন দোষারোপ করছো? এই দেখ অমিত, বৌমা আমাকে ফাঁসাচ্ছে কি জানি কেন। না অমিত, আমার কথায় বিশ্বাস করো। আমি রেনু দিদিকে ডাকছি। রেনু দিদি, দিদি, দিদি বলো তুমি এবার সব সত্যিটা। আরে বৌদি, সত্যিটা বলো না, কি হয়েছিল? কি বলবো? এ কথা আমার মুখে আনতেও ইচ্ছে করছে না ঠাকুরপো। কবিতা যে এমন করতে পারে সেটা ভেবেও আমার ঘেন্না করছে। বাবা কিচ্ছু করেননি, কবিতাই কুনজরে দেখছিল নাকি। দিদি, আমি সব নিজের চোখে দেখেছি। দিদি, দিদি তুমি এসব কি বলছো? আমি দেখলি, শোন,
এটাই বলছিলাম আমি। আমি জানি না কেন দিদি এসব বলছে। বন্ধ করো তোমার এইসব ঘৃণ্য খেলা কবিতা। অমিত, অমিত, আমার কথা বিশ্বাস করো অমিত। আমি দিদি দিদি জানি না কেন মিথ্যে কথা বলছে। আমার কথা বিশ্বাস করো, আমার চরিত্রে কোনো দোষ নেই। অমিত প্লিজ। চুপ করো। স্বভাব চরিত্র? হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি তোমার স্বভাব চরিত্র। ভালো করে দেখ এটা। তোর বউ তোর চোখের আড়ালে আমাকে কি সব বাজে বাজে মেসেজ করে। আমি একা আছি, দেখা করতে এসো আমার সঙ্গে, মিস ইউ। কি এগুলো? কি এগুলো? হ্যাঁ, অমিত, এইসব আমি জানি না যে এই মেসেজগুলো ওনার মোবাইলে কি করে গেল। আমি এই মেসেজগুলো পাঠাইনি, আমার কথা বিশ্বাস করো তুমি। আমি পাঠাইনি এই মেসেজগুলো। এসব বন্ধ করো কবিতা। আর কত মিথ্যে কথা বলবে? অমিত, ভালো হয়েছে যে বাবা রাহুলকে দিল্লি পাঠিয়ে দিয়েছেন, নাহলে কে জানে ওর সঙ্গে ও বা কি করতো। তোমার এত বড় দুঃসাহস! অমিত, আমাদের পরিবারে মহিলাদের কিন্তু সম্মান করা হয়, তাদের গায়ে হাত তোলা হয় না। যদি সে নিজের সীমা ভুলে যায়, কিন্তু তুমি কখনো সংস্কার ভুলে যেও না। দেখলে, দেখেছো, এত সব কিছু হওয়ার পরেও তোমাকে বাঁচাচ্ছেন, আর তুমি ওনাকে দোষ দিচ্ছিলে। হ্যাঁ, ওনাকে। বাবা, বাবা, এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। চলো চলো। তুমি তো প্রথম থেকেই ভিখারি হয়ে আছো, বাবার টাকায় খাচ্ছ দাচ্ছ। কি বলছো তুমি? চাটা রেখে আমার কথা মন দিয়ে শোনো। বাবার মন কিন্তু ছোট বউয়ের ওপর মজে গেছে। তো তো সবকিছু যদি বাবা ওকে দিয়ে দেন, তো আমরা তো রাস্তায় গিয়ে দাঁড়াবো। আজ হার দিয়েছেন, কাল যদি ঘর বাড়ি বিজনেস সবকিছু ওকে দিয়ে দেন তো? না না রাজেশ, কিছু একটা আমাদের করতেই হবে। কিন্তু কি? আরে শুনতে চাই না আমি। অমিত, আমার কথা বিশ্বাস করো। কি বিশ্বাস করব? দাদা, বৌদি, বাবা সবাই মিথ্যা কথা বলছে। তুমি একাই এই ঘরে সতী সাবিত্রী, এটাই মনে করব? হ্যাঁ অমিত, সবাই আমাকে ঠকিয়েছে। আরে ফালতু কথা বলো না তুমি। তোমাকে যেই বলেছি আমি তোমাকে পছন্দ করি না, তুমি নোংরা কাজ শুরু করলে। আরে তোমার কি ক্ষতি করেছি আমি? কেন তুমি আমাদের পরিবারকে অসম্মান করছো? অমিত প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। সত্যিটা প্রমাণ করতে পারবে? পারবে না তো চুপ করে থাকো। আমার বিয়েটা করার ইচ্ছাই ছিল না, তার উপরে এই সব। অমিত প্লিজ আমার কথাটা বোঝার আরে চেষ্টা তোমার করো। নাটকটা বন্ধ করো এবারে। অনেক দেখলাম নাটক। আমি তো এই মুহূর্তে সম্পর্কটা ভেঙে দিতাম, শুধু বাবার কথায় আমি থেমে গেলাম। শেষবারের মতো বলছি, যদি তোমার সম্পর্কে একটা নোংরা কথা শুনি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অমিত, অমিত,
কথায় আছে না, সত্য সবসময় একা হয়। কবিতা নিজের বাড়িতেই একা হয়ে গেছিল। কেউ ওর সত্যি কথা বিশ্বাসই করছিল না। প্রতিদিন হাজার নারীর তাদের নিজেদের বাড়িতেই তাদের আপনজনের দ্বারা শোষণ হয়, কারণ পুরুষ প্রধান সমাজ সম্পর্কের মর্যাদাকে এক নারীর সত্যের থেকে উপরে স্থাপন করে, আর সত্যিটাকে দেখেও না দেখার ভান করে। কবিতার বড় যা রেনু নিজে নারী হয়েও কবিতার পাশে দাঁড়ায়নি, বরং নিজের স্বার্থের জন্য কবিতাকে ঠকিয়েছে। এরকম অবস্থায় কবিতার মতো একজন নারীর মস্তিষ্কের অবস্থা কি হবে সেটা শুধু ভাবলেও আমাদের অন্তর কেঁপে ওঠে। এরকম অবস্থায় কি করবে কবিতা? ওর পরবর্তী পদক্ষেপ কি হবে? ওই ইনকাম ট্যাক্সের চেকটা দিয়ে দিয়েছি, আবার যেন ফাইন দিতে না হয়। আর যে ডেলিভারি এনেছিস, কোথায় রেখেছিস সেগুলো? ওটা গোডাউনে চলে গেছে। এর মধ্যে কি মিশিয়েছো? বিষ মিশিয়েছো নাকি? সবাইকে মারতে চাও? আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে? নিয়ে যাও এটা। শ্বশুরমশাই, আসুন না। আসুন। একটা চিমটি কাটো তো। এটা স্বপ্ন নয়, সত্যি। আসলে মনে হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখছি আমি, যে তুমি কখনো হাসতে হাসতে একা ফাঁকা ঘরে আমাকে ডাকবে। আপনি বসুন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনার জন্য আপনার প্রিয় পায়েস। আজকে তো দেখছি তোমার মুডটা খুব ভালো। তুমি কি করে জানলে আমার পায়েস পছন্দ? ব্যাপারটা কি? কথাটা হলো যে আমি বুঝে গেছি, আমি যদি আপনার কথায় চলি, আপনার মতো করে থাকি, তাহলে আমারই লাভ হবে। এটা খেয়ে নিন না, আমি আপনার জন্যই বানিয়েছি, নিজের হাতে। প্রথমে তুমি খাও। আমি হার স্বীকার করে নিয়েছি। এবার আপনি যা বলবেন আমি তাই করব। তাই নাকি? তবে তুমি জেনে গেছো আমার কি পছন্দ, আমি কি চাই। ঠিক আছে, পরে আবার যেন ছেলে বাড়ি এলে নালিশ করো না। শুধু কি পায়েসে খাবে? হ্যাঁ, অনেক কষ্ট দিয়েছ আমাকে, আর তুমি কষ্ট দিও না। আসলে যখন প্রথমবার অমিতের সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম তোমাদের বাড়িতে, তুমি ওই নীল রঙের শাড়িটা পরেছিলে না, চুলগুলো সুন্দর বাঁধা ছিল। উফ,
তখনই তোমাকে দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। জানি না কি যে আছে তোমার মধ্যে। তখনই ঠিক করলাম একে তো পেতেই হবে। সেই জন্যে অমিত রাজি ছিল না, তবুও আমি নিজের ইচ্ছায় ওর সঙ্গে তোমার সম্বন্ধটা করেছি। আর তারপর তুমি যখন আমার পাটা ছুলে, ও 440 ভোল্টের বিদ্যুৎ চলে গেল শরীরের মধ্যে। আর সেই দিন তুমি দেখেছো যে অমিতের সামনে 2 ফোঁটা চোখের জল ফেলেছিলাম। তারপর তোমার কথা কেউ শোনেইনি। এখন নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আর নিজের চোখেও দেখে নিয়েছো এই বাড়িতে আমার ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে। সেই জন্যে আমাকে খুশি রাখলে তোমাকে মহারানী করে রেখে দেব। বাড়িতে সবাই আছে, যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি কিছু একটা করে সবাইকে বাইরে পাঠিয়ে দিন না। তারপর বাড়িতে শুধু আপনি আর আমি। আপনি যান, ততক্ষণে আমি এই সন্ধেটা আরো রঙিন করে তোলার জন্যে সব প্রস্তুত করে রাখি। ওই বাসর রাতে তুমি ঠিক যেভাবে সুন্দর সেজেছিলে, একদম সেই রকম ভাবে সাজবে তুমি। আমি এক্ষুনি সবাইকে চলে যেতে বলছি। অনেক কষ্টে সবাইকে বাড়ি বাইরে পাঠিয়েছি, তারপরেই এই সঠিক সুযোগটা পেলাম। আমি খুব চেষ্টা করেছি তোমার কাছে আসার, কিন্তু সব সময় দূরে চলে যাও তুমি। কিন্তু আজ আর তোমাকে ছাড়ছি না। আরে কোথায় 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 তুমি যাচ্ছ? আরে কি করছেন? কোথায় কি? আমাকে কেন ছাড়বো? ছাড়ুন, ছাড়ুন। এই থামো, থামো। ভালোই হয়েছে ইন্সপেক্টর আপনি এসে গেছেন। ধরুন ওকে, আমাকে নয়, ওকে ওকে। ওই মেয়েটা আমাকে জোর করছিল। দাদা, ভাগ্যিস আপনি চলে এসেছেন, তাই না হলে আমার মতো ভদ্রলোককে। বাজে কথা একদম বলবে না, বুঝলে? তুমি যে কত ভদ্রলোক সেটা আমরা নিজেদের চোখে দেখলাম। এই দেখো, ঘুমে জাগরণে অনেকবার স্বপ্ন দেখেছি যে তুমি হেসে একা আমাকে ফাঁকা ঘরে ডেকেছো। আমাকে খুশি রাখলে তোমাকে মহারানী করে রাখবো। আমাকে ফাঁসানোর জন্য এই নাটকটা করলে না? আপনাকে ফাঁসানোর জন্য নয়, আপনার সত্যিটা সকলের সামনে আনার জন্য। আমি ভিডিও রেকর্ডিং অন করে ক্যামেরাটা লুকিয়ে আপনাকে ঘরে ডেকেছিলাম। আপনি চলে যাওয়ার পর দাদাকে তাড়াতাড়ি ভিডিওটা পাঠিয়ে দিয়েছি। হ্যালো দাদা, আমি তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, তুমি ওটা দেখো আর পুলিশকে ফোন করে তুমি এখানে তাড়াতাড়ি চলে এসো। হ্যালো, আরে আমাকে যদি খুশি রাখো তোমাকে মহারানী করে রাখবো। অমিতকেও ভিডিওটা পাঠিয়ে দিই, আর তারপরে ওই ভিডিওটা আমি আপনার ছেলেকেও পাঠাই। কেন ছাড়বো? অনেক কষ্টে তোমাকে পেয়েছি। কবিতা, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিটা দেখেও দেখতে পাইনি, কিন্তু তুমি যখন ভিডিওটা পাঠালে আর বললে রোহিত পুলিশকে নিয়ে আসছে, আমি সেই মুহূর্তে সব কাজ ফেলে চলে এসেছি। কবিতা, আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে আমার বাবা এরকম নোংরা কাজ করতে পারে। আরে তোমার লজ্জা হওয়া উচিত। তোমার মেয়ের মতো ওর সাথে নোংরা আচরণ।
আমার ঘেন্না করছে নিজেকে তোমার ছেলে বলে মনে করতে। আর দাদা তুমি, বৌদি তুমিও তোমাদের চোখের সামনে ওর সাথে এরকম নোংরা ব্যবহার করছিল, তোমরা তোমরা সেটা মেনে নিচ্ছিলে। ঘেন্না করছে আমার তোমাদের। ইন্সপেক্টর স্যার, ধন্যবাদ, আপনি আমাকে সাহায্য করলেন। আরে না না না, আমি কোনো সাহায্য করিনি। আপনি নিজেই নিজেকে রক্ষা করেছেন। আপনি মাথা নত না করে, ভয় না পেয়ে যে সাহসটা দেখিয়েছেন, তার জন্য যতই প্রশংসা করি না কেন কম। আর হ্যাঁ, যদি আপনার কথা আপনার পরিবারের লোকেরা প্রথমেই বিশ্বাস করত, তাহলে একে আগেই অ্যারেস্ট করে নিতাম। আর হ্যাঁ, তোমরা দুজনেও কিন্তু সমান দোষী। তোমাদের দুজনকেও অ্যারেস্ট করা হবে। চলো চলো। বোন, আমাকেও ক্ষমা করে দিস। তোকে বুঝতে আর তোর উপর ভরসা করতে আমি অনেক দেরি করে ফেলেছি। আই এম রিয়েলি সরি বোন। সত্যযুগ হোক বা কলিযুগ, প্রত্যেকবার নারীকেই অগ্নি পরীক্ষা দিয়ে নিজের নিদাক চরিত্রের প্রমাণ কেন দিতে হয়? সমাজের এই দুমুখ মানদণ্ডকে পুড়িয়ে ছাই করে দেওয়া উচিত। কবিতা নিজের বুদ্ধি বিবেচনা আর ক্ষমতার বলে শ্বশুরের হাত থেকে বেঁচে বেরোতে পেরেছিল। প্রমাণের দ্বারা নিজের শ্বশুরের কুকীর্তিকে সে ক্যামেরাবন্দি করে তাকে জেলে পাঠাতে পেরেছিল। কিন্তু আফসোস, ভারতের অনেক মেয়ে বউরাই কিশোরী লালের মতো ক্ষমতাশালী আর হীন চরিত্রের পুরুষের শিকার হয়ে পড়ে। আমি সেই সব মা, বোন আর মেয়েদের অনুরোধ করব যে হারে সেই যে লড়াই করে না। যদি আপনার আপনজনই আপনার পাশে দাঁড়াতে না চায়, তাহলে আপনি পুলিশ প্রশাসনের সাহায্য নিন। ন্যায়ের প্রতি সাহস করে পা বাড়ান। আপনার চুপ থাকা, কিছু না করাই এই মানুষগুলোকে সাহস দেয়। আমি সুধা চন্দ্রন আপনার সঙ্গে দেখা করব একটা সত্যি উত্তেজনাপূর্ণ মারাত্মক ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, অপরাধ থেকে বাঁচতে হলে অ্যালার্ট থাকবেন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।